রেজিম চেঞ্জের আসলে লক্ষ্যটা হচ্ছে ইরানে তারা যদি সরকার পরিবর্তন করতে পারে, যেটা গত 3 দশক ধরে তারা অব্যাহতভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্যটা ছিল ইরানে পুরনো এক সময় রেজা শাহ পাহলভিদের যে পরিবার ছিল, মার্কিন সমর্থনে তারা যে ছিল, এরকম একটা অনুগত সরকার ইরানে সেখানে বসানো। কারণ ইরান হচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলের সবচেয়ে বড় রাজনৈতিক বা সামরিক প্রতিপক্ষ। ইরানকে যদি ইরানের বর্তমান সরকার বা শাসনকে যদি ধ্বংস করা যায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্যে, গোটা আরব অঞ্চলে মার্কিনদের একচ্ছত্র রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক জাতিপত্য নিয়ন্ত্রণ সেটা কিন্তু নিশ্চিত করা যায়। ইতিমধ্যে যুদ্ধ বেঁধে গিয়েছে, অনেক হতাহত আমরা শুনেছি, খামেনি মারা গিয়েছেন। এই যে যে যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধের শেষ পরিণতি কি? মানে বিশ্ব রাজনীতি কোন দিকে হাঁটছে? আমি তার প্রথমে যেটা আমি এর আগের অংশে কথা বলতে চাই, প্রথমত জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্কিন এবং ইসরায়েলের যৌথ যে সামরিক হামলা, আক্রমণ, সামরিক অভিযান ইরানে ইরানে এবং বড় কোনো উস্কানি ছাড়া তাদের যে হামলা আক্রমণ, আমি তীব্র নিন্দা জানাই, আমি প্রতিবাদ জানাই। এবং হামলা আক্রমণের মধ্য দিয়ে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য, এবং ইতিমধ্যে যেটুকু সংবাদ জানা গেছে যে ইরানের সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, প্রতিরক্ষা মন্ত্রী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, সরকারি কর্মকর্তা, তারাও প্রাণ হারিয়েছেন। আমি এটাকে পুরোপুরি আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতা হিসাবে এটাকে বিবেচনা করি। এটা একটা আন্তর্জাতিক একটা বিশাল যুদ্ধ অপরাধ হিসাবে এটাকে বিবেচনা করি। আপনি কোনো স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্রকে, পৃথিবীর কোনো রাষ্ট্রই এভাবে হামলা করতে পারে না, সামরিক আগ্রাসন চালাতে পারে না। সুতরাং এটা একটা অপরাধ, যে অপরাধ আমি বলেছি যুদ্ধ অপরাধের সামিল। সুতরাং এবং এটা বাস্তবে এই এই অপরাধ এরকম যেন একটা, আমরা মধ্যযুগীয় যে বর্বরতা, ইচ্ছা করলে আপনি গায়ের জোরে আপনি যা খুশি করতে পারেন, এরকম একটা মধ্যযুগীয় বর্বরতা হিসাবে, মধ্যযুগের আগ্রাসী তৎপরতা হিসাবে আমি এটাকে বিবেচনা করি। একটা অন্যায়, এটা বিরাট অন্যায় এবং অপরাধ। মূলত তারা একটা ইরানের বর্তমান সরকারকে তারা পরিবর্তনের জন্য, যেটাকে তারা রেজিম চেঞ্জ হিসেবে তারা আখ্যায়িত করছে, রেজিম চেঞ্জ করার জায়গা থেকে তারা এই হামলা আক্রমণ করেছে। ট্রাম্প এর আগেও, বেশ কিছুদিন আগেও, যেমন সর্বশেষ ইরানের যে একটা গণ আন্দোলন, গণজাগরণ ছিল, তখনও তিনি ইরানের জনগণকে আহ্বান জানিয়েছিলেন রেজিম পরিবর্তনের জন্য। আজকে ভোরবেলাও দেখলাম সিএনএন টেলিভিশনে যে তিনি ইরানের জনগণকে আহ্বান জানিয়েছেন তাদের এই রেজিম পরিবর্তন করবার জন্য। তো ইরানের মানুষ ঠিক করবে কোনো রেজিম থাকবে কি থাকবে না, কোনো সরকার থাকবে কি থাকবে না, অথবা থাকলে কীভাবে থাকবে, বিদায় নিলে তারা কীভাবে বিদায় নেবেন, এটা নির্ধারণ করবে কে? নির্ধারণ করবে ওই দেশের জনগণ। এবং জনগণের তাদের সামনে পথ আছে। তো সুতরাং জনগণের পক্ষে আপনি একটা মাঝখানে অনেকগুলো উপসাগর, সাগর, তারপরে আটলান্টিক মহাসাগর, যেখান থেকে এসে আপনি প্রায় 7-8 হাজার কিলোমিটার দূরে এসে আপনি ইসরায়েলেরকে সাথে নিয়ে আপনি রেজিম চেঞ্জের জন্য হামলা আক্রমণ করবেন, এটা সাধারণ যে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, এটা পুরোপুরি তার বিরুদ্ধাচরণ। এবং মার্কিনীদের তথা পশ্চিমা বিশ্বের এদের গণতন্ত্রের কথা, সার্বভৌমত্বের কথা, জাতীয় নিরাপত্তার কথা, এদের মানবাধিকারের কথা কতটা ভণ্ডামিপূর্ণ, কতটা হাস্যকর, কতটা মেকি এই হামলা, আক্রমণ, বর্বরচিত যে সামরিক অভিযান, তার মধ্য দিয়ে কিন্তু এটা বেরিয়ে আসছে। তো ফলে, এবং এদের লক্ষ্যটা কি? রেজিম চেঞ্জের আসলে লক্ষ্যটা হচ্ছে ইরানে তারা যদি সরকার পরিবর্তন করতে পারে, যেটা গত 3 দশক ধরে তারা অব্যাহতভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্যটা ছিল ইরানে পুরনো এক সময়
রেজা শাহ পাহলভিদের যে পরিবার ছিল, মার্কিন সমর্থনে তারা যে ছিল, এরকম একটা অনুগত সরকার ইরানে সেখানে বসানো। কারণ ইরান হচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলের সবচেয়ে বড় রাজনৈতিক বা সামরিক প্রতিপক্ষ। ইরানকে যদি ইরানের বর্তমান সরকার বা শাসনকে যদি ধ্বংস করা যায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্যে, গোটা আরব অঞ্চলে মার্কিনদের একচ্ছত্র রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক জাতিপত্য নিয়ন্ত্রণ সেটা কিন্তু নিশ্চিত করা যায়। লক্ষ্যটা হলো পুরো অঞ্চলে একটা রাজনৈতিক সামরিক কর্তৃত্ব গ্রহণ করা। তো এটা, এবং সেই লক্ষ্যে তারা তাদের তৎপরতা তারা অব্যাহত রেখেছে। কোনো সভ্য গণতন্ত্রপন্ন মানুষ এ ধরনের আগ্রাসী হামলাকে কেউ গ্রহণ করতে পারে না, বরদাস্ত করতে পারে না। এটা নতুন না, এর আগে আপনি জানেন বুশের আমলে তারা যখন আফগানিস্তানে হামলা করে, যখন ইরাকে যখন হামলা করে, আগ্রাসন চালায়, দখলদারিত্ব কায়েম করে, একই কারণ ছিল। একটা মেকি ঠুনকো একটা অজুহাত দেখিয়ে, হাস্যকর অজুহাত দেখিয়ে তারা হামলা করেছে। একইভাবে এখন একই ধরনের হামলা আক্রমণ তারা করছে। ইমিডিয়েট বলা হচ্ছে ইরান কোনোভাবে যাতে সামরিক, যাতে পারমাণবিক শক্তিধর হয়ে উঠতে না পারে। তো তোমরা ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে মার্কিনদের একটা সামরিক আউটপোস্ট হিসাবে তারা একটা আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে, একটা ক্ষমতাধর একটা পারমাণবিক রাষ্ট্র হিসাবে। আর আত্মরক্ষার প্রয়োজনে সেখানে ইরান বা অন্য কোনো দেশ পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না, এটা তো কোনো যুক্তির কোনো বক্তব্য এটা হতে পারে না। এবং আমরা জানি যে গত 2-2.5 বছর ধরে ইসরায়েল গোটা গাজা উপত্যকাকে, গোটা ফিলিস্তিনি ভূখণ্ডকে তারা কীভাবে ছাইতে, ভস্যতে তারা পরিণত করেছে। আর তারা প্রায় 1.25 লক্ষ মানুষকে হত্যা করেছে, কয়েক লক্ষ মানুষ পঙ্গু করেছে, আহত করেছে। এবং এটা যে একটা লাইভ একটা জেনোসাইড, একটা লাইভ জেনোসাইড ইসরায়েল সংগঠিত করতে পেরেছে এই মার্কিনই এদের এই রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক মদদের কারণের জন্য। এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব বলে যারা পরিচিত, তারা এটাকে নানাভাবে তারা এটাকে মদত ঝুঁকিয়ে যাচ্ছে। ফলে এটা একটা ভয়াবহ একটা পরিস্থিতি। ফলে এই পরিস্থিতি খুব দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ যদি এই হামলা আক্রমণ অভিযান বন্ধ করাতে বাধ্য করতে না পারে, দ্রুত এটা কিন্তু গোটা মধ্যপ্রাচ্য, আশেপাশে অঞ্চলে এটা বিস্তৃত হবার ঝুঁকি বাড়বে। এবং নানা ধরনের এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা হয়তো বলা মুশকিল, কিন্তু আশঙ্কাটা থাকে যুদ্ধ যে বিস্তৃত হবে। এবং এই যুদ্ধে সাধারণ মানুষের কোনো লাভ নেই, বরঞ্চ কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ, তাদের বরঞ্চ অর্থনৈতিক জীবন দুর্গতি, তাদের হত্যা, মৃত্যু, নির্যাতন, পঙ্গু হওয়াটা বাড়বে। গোটা অর্থনীতি, অনেক দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। গোটাটার লক্ষ্যটা হলো গোটা মধ্যপ্রাচ্যকে মানে দমন করে সামরিক শক্তি দিয়ে এটাকে জব্দ করা, নিয়ন্ত্রণে আনা, শাসন করা। কোনোভাবে এটা অনুমোদনযোগ্য না। পৃথিবীর জাতিসংঘের উচিত হবে, যদিও সে জাতিসংঘ মার্কিনদের কর্তৃত্বে চলে, তারপরে বলতে চায় তারা উচিত হবে অবিলম্বে এই হামলা আক্রমণ বন্ধের ব্যাপারে উদ্যোগ নেওয়া। আর আরব দুনিয়া সহ পৃথিবীর সকল শান্তিকামী রাষ্ট্র, সরকার, মানুষের উচিত হবে শান্তিপূর্ণভাবে প্রতিরোধের মধ্য দিয়ে এই হামলা আক্রমণ বন্ধের ব্যাপারে তারা যেন দাবিটাকে জোরদার করেন। বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা দাবি করব এই অন্যায় হামলা, অন্যায় সামরিক অভিযান অবিলম্বে তারা বন্ধ করবে, আগ্রাসন বন্ধ করবে, এবং গণহত্যার যে পায়তারা তারা শুরু করেছে এটাও তারা বন্ধ করবে। প্রত্যেক দেশকে তার নিজের সুযোগ আছে, তার সরকার কী হবে, থাকবে না যাবে, কিভাবে যাবে সেটা নিয়ন্ত্রণ করবার জন্য। পৃথিবীর কোনো রাষ্ট্রের আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে এ ধরনের হস্তক্ষেপ করবার কোনো অধিকার নেই। এটা পুরোপুরি আন্তর্জাতিক সনদ, আন্তর্জাতিক যে অধিকার, রীতিনীতি, নিয়মকানুন, এটা পুরোপুরি তার একটা বড় ধরনের লঙ্ঘন। কোনোভাবে এটা অনুমোদনযোগ্য নয়।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।